তুই যদি আমাকে বিয়ে করার দুঃসাহসটাও দেখাস তাহলে কিন্তু আমি তোর ওটা কেটে ফেলবো, একদম বলে দিলাম কিন্তু। ও মা, নিজের স্বামীর ওটা কেটে ফেলবে? তাহলে তোমাকে আদর করব কিভাবে? আমি তোর আদর চাই না, ইনফ্যাক্ট আমি তোকে বিয়েও করতে চাই না। তাই তো আমি তোকে বলছি, তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে আমি কিন্তু সত্যিই বলছি তোর ওটা কেটে ফেলে দিব। সে তুমি যদি নিজের ক্ষতি নিজেই করতে চাও তাহলে তো আর তোমাকে আমার কিছুই বলার নেই। তাহলে তুমি যা ইচ্ছে তাই করতে পারো। কিন্তু আমি তোমায় বিয়েটা করেছি কারণ তোমার মতো সুন্দরী, রূপবতী, গুণবতী আর ধনীর একমাত্র আদরের দুলালিকে বিয়ে করার সুযোগটা কে হাতছাড়া করবে বলো? তাহলে তুই নিজের খারাপ পরিণতি দেখার জন্য প্রস্তুত হ। আর একটা কথা, ততই খুব ভালো করেই জানিস আমি অজয়কে খুব বেশি ভালোবাসি। তাকে ছাড়া আমি অন্য কাউকে কখনোই বিয়ে করব না। তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে তোর মরণ তুই নিজে এটা ডেকে আনবি। এই কথা বলে রাগে হনহন করতে করতে আকাশের কেবিন থেকে বের হয়ে গেল মেঘলা। তারপর আর কি, বাসায় গিয়ে শুরু করলো তুল কালাম কাণ্ড। মেঘলা হলো আকাশ যে অফিসে চাকরি করে সে অফিসের মালিকের একমাত্র আদরের রাজকন্যা। আর আকাশ হলো অফিসের সাধারণ একজন এমপ্লয়। তবে আকাশ ছেলে হিসেবে যথেষ্ট ভালো দেখতে, মাশাল্লাহ। তাই তো মেঘলার আব্বু আকাশ যে মেঘলার পাত্র হিসেবেই বেছে নিয়েছে, কিন্তু মেঘলা এই বিষয়টাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। প্রথমত সে একজনের সঙ্গে রিলেশনে আছে, দ্বিতীয় কথা হলো আকাশ গরিবদের সাধারণ একজন ছেলে, সে কোনোভাবেই আকাশের মতো ছেলের সঙ্গে সংসার করতে পারবে না। তৃতীয় কথা হলো আকাশে যে টাকা এক মাসে বেতন পায় সে টাকা মেঘলা একদিনে খরচ করে। তাই মেঘলার বনাম পোষণের দায়িত্ব নেওয়া আকাশের জন্য মোটেও সহজ নয়। তবে আপনারা কি ভাবছেন, সবকিছু জানার পরেও আকাশ কেন মেঘলাকে বিয়ে করতে রাজি হলো? হ্যাঁ, অবশ্যই এটার পিছনে বিশাল একটা কারণ আছে। তো ভিউয়ার্স, চলুন কারণটা কি সেটা আমরা গল্পের মাধ্যমেই জেনে নিই। আকাশ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হলেও তার বাবা কিন্তু একসময় মোটামুটি ভালোই টাকা পয়সার অধিকারী ছিলেন, কিন্তু একটা দুর্ঘটনার কারণে তাদেরকে সবকিছু হারিয়ে ফেলতে হয়েছে। তারপর আকাশের বাবা তার পড়াশোনা বন্ধ করেনি, অনেক কষ্ট করে হলেও তিনি নিজের ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষ করেছেন। কিন্তু শুধু লেখাপড়া করালেই কি হবে? লেখাপড়ার পিছনে তো টাকা পয়সার প্রয়োজন আছে। তাই আকাশের সরকারি চাকরিটা আর হয়ে উঠল না। ঠিক ওই সময়ে হঠাৎ মেঘলার আব্বু গ্রামের বাড়িতে বেড়াতে যান আর আকাশের আব্বুর সঙ্গে দেখা হয়। তখনই আকাশের আব্বু মেঘলার আব্বুকে সমস্ত ঘটনা খুলে বলেন। সবকিছু শুনে মেঘলার আব্বু আকাশের আব্বুকে বলেন, আরে দোস্ত, তুই এত ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিস, তারপরও একবার আমাকে ফোন করে জানালি না? তুই তো জানিস আমার আর্থিক অবস্থা মোটামুটি ভালোই। তাছাড়া আমার যখন আর্থিক অবস্থা খারাপ ছিল তখন আমি বন্ধু হিসেবে তোকেই কাছে পেয়েছিলাম। তুই আমার এত উপকার করেছিস, আর এখন কিনা তুই ঝামেলায় থেকে আমাকে একটিবার বলিসনি। কি করে বলবো ভাই, তোর ফোন নাম্বার তো আমার কাছে ছিল না। তোর ফোন নাম্বার যদি আমার কাছে থাকতো তাহলে না হয় একবার তোকে ফোন দিয়ে জানাতাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোর ছেলেকে রেডি করে দে। আমি আজকেই তোর ছেলেকে আমার সঙ্গে ঢাকা নিয়ে যেতে চাই, আর তারপর থেকেই সে আমার এখানেই থাকবে। এরপরেই মেঘলার আব্বু আকাশকে নিজের সঙ্গে ঢাকায় নিয়ে আসেন আর নিজের কোম্পানিতে চাকরি দেন। তবে বিপত্তি ঘটল আকাশের থাকা খাওয়া নিয়ে। আকাশে যেহেতু শহরে নতুন কোনো কিছুই চিনে না, তাছাড়া আকাশ বাইরের খাবার খেতে পারে না, তার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। তাই সেজন্যই মেঘলার আব্বু আকাশকে নিজের বাড়িতে নিয়ে আসেন, কিন্তু ওই বিষয়টা মেঘলা কোনোভাবেই মেনে নিতে পারে না আর প্রতিনিয়ত এগুলো নিয়ে ঝামেলা করতে থাকে। এই তো সেদিনের ঘটনা। আমি বুঝি না এটা বাড়ি নাকি লঙ্গরখানা, যে কাউকে তুলে নিয়ে এসে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে। এগুলো কি শুরু হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। মেঘলা, ভদ্রভাবে কথা বলো। তুমি ভুলে যেও না তুমি আমার বাবার সামনে বসে আছো, আর এই বাড়িতে আমি এখনো জীবিত আছি। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। এই বাড়িটা তোমার বলেই তো তুমি যা চাইছো তাই করে বেড়াচ্ছ। এই বাড়িটা যদি তোমার না হতো তাহলে তো আর তুমি তোমার ইচ্ছা মতো এগুলো করতে পারতে না। রাস্তা থেকে যে কাউকে তুলে এনে বাড়িতে জায়গা দিতে চাইতে না। মেঘলা, তোমাকে তো বলেছি একবার তুমি ভদ্রভাবে কথা বলো। তোমার এই ব্যবহার আমি আর নিতে পারছি না। প্লিজ তুমি নিজেকে শান্ত করো এবং মুখের ভাষা ঠিক করো। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। এটা একটা ভদ্র বাড়ি, আর এই বাড়িতে একটা যুবতী মেয়ে আছে, সেখানে বাইরের একটা ছেলেকে থাকতে দেওয়াটা কি খুবই উচিত হচ্ছে? এলাকার লোকজন কি বলছে সেটা তুমি একবার শুনেছো?
কে কি বললো না বললো সেই বিষয়ে জানার জন্য আমি বিন্দুমাত্র আগ্রহী নই। মানুষের চামড়ার মুখে যা আসে তাই বলতে পারে, তাতে আমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এই বলে মেঘলার আব্বু আকাশকে তাড়া দিল তরকারি খাবারটা শেষ করার জন্য। অফিসের টাইম হয়ে গেছে। আকাশও কোনো কথা না বলে তাড়াতাড়ি খাবারটা শেষ করে মেঘলার আব্বুর সঙ্গে অফিসে চলে গেল। আর এদিকে মেঘলা এইসব একদমই মেনে নিতে পারছে না। সে মনে মনে চিন্তা করছে যেভাবেই হোক এই ছেলেকে এই বাড়ি থেকে বের করতেই হবে, কোনোভাবে এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না। এগুলো চিন্তা করতে করতে রুমে চলে আসে আর তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে আসতে না আসতেই তার বান্ধবী তিশার সঙ্গে তার দেখা হয়। কি অবস্থা দোস্ত, কেমন আছিস? এটা কেন জিজ্ঞেস করছিস? জিজ্ঞাসা কর না, বেঁচে আছি নাকি মরে গেছি। কেন দোস্ত, তোর আবার কি হলো হঠাৎ করে? অতঃপর মেঘলা তিশাকে সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু শুনে তিশা মেঘলাকে একটু বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেঘলা কোনো কথাই শুনতে চায় না। তার একটাই কথা, যেভাবেই হোক আকাশকে এই বাড়ি থেকে বের করিয়ে দিতে হবে। তাই সে এটা নিয়ে মনে মনে চিন্তাও করতে থাকে। দেখতে দেখতে ক্লাসের টাইম হয়ে আসলো। মেঘলা আর তিশা দুজনই ক্লাসরুমে চলে আসে। ক্লাস শেষ হওয়ার পর টিফিন পিরিয়ডে তিশা আর মেঘলা দুজনেই ক্যান্টিনে আসে। ক্যান্টিনে আসতেই দেখা হলো মেঘলার বয়ফ্রেন্ড অজয়ের সাথে। হাই সুইট হার্ট, কি অবস্থা? এই তো জান, তুমি হঠাৎ এখানে চলে আসলে। কি করবো জান, হঠাৎ করেই তোমার কথা মনে পড়লো। তুমি তো জানোই তোমার কথা যখন মনে পড়ে তখন আমি নিজেকে আর বাধা দিয়ে রাখতে পারি না, তাই চলে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোনো না, আমার না ঘুরতে যেতে মন চায়, যে বিকেলে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে। এটা তুমি কেমন কথা বলছো জান? তুমি ঘুরতে যাবে আর আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, এরকমটা হতে পারে নাকি কখনো? কোথায় আসবো সেটা বলে দাও। বিকেলে আমার বাসার সামনে চলে এসো। এরপর অজয় আর মেঘলা দুজন বেশ কিছুক্ষণ গল্প গুজব করলো আর তারপর অজয় চলে গেল। আর মেঘলা তার বান্ধবী তিশাকে নিয়ে ক্লাসরুমে চলে আসে। ভার্সিটি ছুটি হওয়ার পর বাসে গিয়ে অপেক্ষা করতে থাকে কখন অজয় তাকে নিতে আসবে, অজয়কে নিয়ে ঘুরতে যাবে। দেখতে দেখতে বিকেল ঘনিয়ে সন্ধ্যা হতে চলল। তখনই হঠাৎ তিশার বাসার সামনে কারোর বাইকের আওয়াজ শোনা গেল। মেঘলা তখন বুঝতে পারলো তার বয়ফ্রেন্ড তাকে নিতে এসেছে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে নিচে চলে আসলো আর তারপর সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে চলে গেল। সারা সন্ধ্যা ঘোরাঘুরি করে তারপর চলে গেল নাইট ক্লাবে। আর সেখান থেকে রাত 2টার সময় বাসায় ফিরে আসে। মেঘলা বাসায় এসে কলিং বেল চাপতে থাকে, কিন্তু কেউ দরজা খোলে না, কারণ ওই মুহূর্তে সবাই ঘুমিয়েছিল। নিজের গেস্ট রুমে আকাশ কলিং বেলের আওয়াজ শুনে রুম থেকে বের হয়ে দরজা খুলে দেয়। আর তখনই মেঘলা তাকে পড়তে শুরু করে, কেননা দরজা খুলতে এত দেরি হলো। তখন আকাশ বলতে লাগলো, মেঘলা প্লিজ শান্ত হও, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? রাত 2টা বাজে, সবাই ঘুমাচ্ছে আর আমিও ঘুমিয়েছিলাম, তাই তুমি এত রাত করে বাসায় ফিরবে এটা তো কেউ জানতো না। হ্যাঁ, কিন্তু 10 মিনিট ধরে আমি কলিং বেল চাপ দিচ্ছি, এর মধ্যে কি তোর কান দিয়ে বাতাস যায়নি নাকি? দেখো আমি ঘুমিয়ে গেলে কোনো কিছু বলতে পারি না, কিন্তু তারপরেও ভাগ্যের জোরে আজ খুঁজে পেয়েছি, তাই দরজা খুলে দিলাম। কিন্তু তুমি এখন আমার সঙ্গে এরকম আচরণ কেন করছো? তো খুলে দিয়েছিস বলে কি উদ্ধার করে নিয়েছিস নাকি? এখন কি তোকে কোলে নিয়ে নাচতে হবে নাকি? সর আমার চোখের সামনে থেকে, তোকে দেখলেই আমার গা ঘিনঘিন করে। এই বলে মেঘলা আকাশকে ধাক্কা দিয়ে তার সামনে থেকে সরিয়ে দিয়ে তারপর নিজের রুমে চলে গেল। আর এদিকে আকাশ দরজা লাগিয়ে দিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই মেঘলা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, কেননা কাল রাতে তাকে বাসায় এসে দরজার বাইরে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল। একটা মানুষ এই বাড়িতে খাচ্ছে, দাচ্ছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, তার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? মানুষ এই কথাগুলো আকাশকে উদ্দেশ্য করেই বলছে। তাকে কেন 10 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকতে হবে? কেন আকাশে দরজা খুলল না? এটা সবাই বুঝতে পেরেছে। তাই মেঘলার আব্বু মেঘলাকে উদ্দেশ্য করে বলে, দেখো মেঘলা, আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি এই কথাগুলো আকাশকে উদ্দেশ্য করে বলেছো। তবে তুমি ভুলে যেও না, আকাশ আমার অফিসে চাকরি করার জন্য এসেছে, আমার বাড়িতে কিন্তু নয়। মেঘলা তখন খুব ভালোভাবে বুঝতে পারে এখানে কথা বলে আর কোনো লাভ হবে না, কারণ তার আব্বু আকাশকে যেভাবেই হোক বাঁচিয়ে নেবে। তাই মেঘলা আর কোনো কথা না বলে নাস্তা না করে নিজের রুমে চলে যায়। আর এদিকে আকাশ নিজের মতো করেই নাস্তা খাচ্ছিল, এমন ভাব করছিল যেন কোনো কিছুই হয়নি। এখানে এটা মেঘলার আব্বু বুঝতে পারেন। তাই মেঘলার আব্বু আকাশকে উদ্দেশ্য করে বলেন, দেখো আকাশ, আমার মেয়েটা একটু এরকমই, তাই তুমি ওর কথায় কিছু মনে করিও না প্লিজ। না আঙ্কেল, একদমই নয়, আমি বুঝতে পেরেছি
বিষয়টা। যাই হোক, এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। আমি খুব সাধারণ একজন মানুষ। আমি কারোর কথায় খুব বেশি কিছু আবার মনে করতে পারি না। এই বলে হো হো করে হেসে উঠল উপস্থিত সবাই। তখন এই বিষয়টাকে এড়িয়ে গিয়ে না তাই মনোযোগ দিল, আর নাস্তা শেষ হলে যে যার যার মতো নিজেদের কাজে চলে গেল। এদিকে অফিসে আসতেই এমডি স্যার শুনতে পেল আগামী কালকেই তাকে অফিসের একটা কাজে দেশের বাইরে যেতে হবে। তাই এমডি স্যার আকাশকে ডেকে পাঠালেন। অতঃপর তিনি আকাশকে বলতে লাগলেন, আকাশ, আমাকে কালকেই একটা জরুরি কাজে দেশের বাইরে যেতে হবে। ফিরতে 2-3 দিন দেরি হবে। এই কয়েকদিন অফিসের সমস্ত কাজ তোমাকে একাই সামলাতে হবে। তুমি পারবে তো? স্যার, আমি পারবো কিনা সেটা তো সঠিক বলতে পারছি না, তবে আমি আমার সাধ্য মতো চেষ্টা তো করতে পারবো। আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার সফটওয়্যার দিয়ে চেষ্টা করব। সামনের আকার, কিন্তু কতটুকু পারবো সেটা বলতে পারছি না। এরপর এমডি স্যার আকাশকে সবকিছু বুঝিয়ে দিয়ে দুপুরের মধ্যেই অফিস থেকে বের হয়ে গেলেন। কারণ ওনাকে তৈরি হতে হবে, তাই বেশ কিছু ফাইল গুছিয়ে নিতে হবে। পরের দিন সকালবেলা যখন মেঘলার আব্বু লাগেজ গুছিয়ে বাসা থেকে বের হতে যাবে, তখনই মেঘলা তার আব্বুকে বলে, কি ব্যাপার আব্বু, লাগেজ গুছিয়ে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, আমাকে অফিসের একটা জরুরি কাজে আজকেই সুইজারল্যান্ডের একটা কোম্পানির সঙ্গে দেখা করতে যেতে হবে। তোমার কোনো কিছু লাগলে আমাকে মেসেজ করে বলিও, আমি নিয়ে আসব। সেসব কিছু নিয়ে না হয় পরে ভাবা যাবে, কিন্তু তার আগে তুমি আমাকে এটা বলো যে তুমি এই কয়দিন দেশের বাইরে থাকবে, তাহলে অফিসের কাজ কে করবে? অফিসের কাজ আমি আকাশকে বুঝিয়ে দিয়েছি। সে বলেছে সে নিজেই ওই কাজগুলো সবই নিতে পারবে। আমাকে কোনো চিন্তা করতে হবে না। কথাটা শুনে মেঘলা যেন তেলে বেগুনে চলে উঠল। তার আব্বু কিভাবে অপরিচিত অচেনা বাইরের একটা ছেলেকে এতটা বিশ্বাস করছে এটা সে মেনে নিতেই পারছে না। সে তখনই তার আব্বুর সঙ্গে উল্টোপাল্টা কথা বলা শুরু করে, কিন্তু তার আব্বু এগুলোকে কোনো পাত্তা না দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আর এদিকে মেঘলা যখন দেখতে পেল তার আব্বু তার কথার কোনো পাত্তা দিল না, তাই সে মনে মনে ভাবলো আব্বু তো এখন দেশে নেই, তাই একটু শায়েস্তা করার ব্যবস্থা করতে হবে। যেমন চিন্তা তেমনই কাজ। ভার্সিটি থেকে দুপুরের দিকেই বেরিয়ে গেল মেঘলা। তারপর সেখান থেকে তার বয়ফ্রেন্ড অজয়কে নিয়ে সোজা অফিসে চলে আসে। অফিসে এসে মেঘলা দেখতে পায় আকাশ নিজের কেবিনে বসে বেশ কিছু ফাইল নিয়ে কাজ করছে। আকাশের কেবিনে কোনো অনুমতি ছাড়াই মেঘলা ঢুকে পড়ে আর আকাশকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই ছোট লোকের বাচ্চা, যা আমার আর আমার বয়ফ্রেন্ডের জন্য 2টা কফি নিয়ে আয়। মেঘলা, মুখের ভাষা ঠিক করে কথা বলো। আর আমি এখানে অফিসের কাজ করছি, তোমার কোনো কাজ আমি করতে পারবো না। আকাশের এমন উত্তর শুনে মেঘলা তো প্রচন্ড পরিমাণে ক্ষেপে গেল। আর তখনই আকাশের টেবিলের উপরে রাখা ল্যাপটপটা ফ্লোরে ছুঁড়ে ফেলে ভেঙে ফেলল। মেঘলার এরকম কর্মকাণ্ডে আকাশ অনেকটাই অবাক হয়ে গেল আর মেঘলার দিকে তাকিয়ে বলতে লাগলো, আরে এটা তুমি কি করলে? এত দামি একটা জিনিস ভেঙে ফেললে। তুই যদি আমার কথা না শুনিস তাহলে এর চাইতেও দামি জিনিস ভেঙে ফেলবো এবং তোর ঘাড়ে দোষ চাপিয়ে দেব। আকাশ তখন বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারলো, তাই সে নিজের কাজটা গুছিয়ে রেখে মেঘলা আর তার বয়ফ্রেন্ডের জন্য কফি নিয়ে আসে। মেঘলা বসে বসে কফি খেতে থাকে তার বয়ফ্রেন্ডকে নিয়ে, আর আকাশ নিজের কাজ করতে থাকে। এইভাবে চলে গেল আর আধা ঘন্টার মতো সময়। এদিকে তখনই মেঘলা আবার বলতে থাকে তাদের দুজনের জন্য দুপুরের খাবার নিয়ে আসতে। আকাশ তখন কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, কারণ তার পকেটে কোনো টাকা নেই। আর ম্যানেজার সাহেব একটা কাজে অফিসের বাইরে গেছে। এখন সে খাবার কিনে নিয়ে আসার টাকা কোথায় পাবে? এদিকে আকাশ যাচ্ছে না, এটা দেখে মেঘলা আরো বেশি রেগে গেল আর চিৎকার করতে লাগলো। তখন আকাশ কোনো উপায় দেখতে না পেয়ে ম্যানেজারকে ফোন দিল কিছু টাকা দেওয়ার জন্য। ম্যানেজার তখন আকাশকে বলে, দেখুন স্যার আমাকে নিষেধ করে রেখেছেন ওনার অবর্তমানে আমি যেন ওনার মেয়েকে কিংবা ওনার মেয়ের প্রয়োজনে কোনো টাকা পয়সা না দেই। আরে ভাই, এখন আমি কি করব বলেন? আমার কাছে একটা টাকাও নেই। উনি দুপুরের খাবার খেতে চাইছেন, ওনার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছেন, তাহলে আমি খাবার কিভাবে এনে দেব? দেখুন এত কিছু দেখা বাজানোর মতো সময় আমার হাতে নেই। আমি যেটা বলার আপনাকে বলে দিয়েছি। এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর হ্যাঁ, এই ব্যাপারে আমাকে আর কোনো ফোন কল করবেন না। এই বলে ম্যানেজার সঙ্গে সঙ্গে এই ফোনটা কেটে দিল। এই থেকে আকাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে কোনো কিছুই বুঝতে পারছে না এখন কি করবে। এদিকে যদি সে মেঘলাকে খাবার এনে না দেয় তাহলে মেঘলা তো আরো রেগে যাবে আর যা ইচ্ছা তাই করা শুরু করবে। তাই সে মনে মনে চিন্তা করতে লাগলো কি করা যায়। তখনই সে তার হাতে থাকা ঘড়িটার দিকে তাকালো। এই ঘড়িটা তাকে তার আব্বু দিয়েছে, মোটামুটি দামি একটা ঘড়ি।
তখন সে মনে মনে ভাবতে লাগলো এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই সে অফিস থেকে বের হয়ে বাইরে একটা দোকানে চলে গেল আর সেখানে গিয়ে ঘড়িটা বিক্রি করে মেঘলা আর তার বয়ফ্রেন্ডের জন্য খাবার নিয়ে আসলো। মেঘলা খাবার খেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে অফিস থেকে চলে আসে। আর এদিকে আকাশ সেদিন দুপুরে খাবারটা পর্যন্ত খেতে পারেনি, কারণ মেঘলা অফিসে এসে তার অনেক সময় নষ্ট করে ফেলেছে। তাই সে তার কাজ শেষ করতে পারেনি, তাই শুধু উপরের খাবার না খেয়েই কাজ করতে থাকে। এদিকে দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো। অফিস ছুটির সময় হয়ে আসলো। বিকাল 5টার দিকে অফিস থেকে বের হয়ে আকাশ বাসায় চলে আসে। আকাশের মুখটা একদম শুকিয়েছিল। বাসায় আসতেই মেঘলার আম্মু সেটা লক্ষ্য করে মেঘলার আম্মু তখন আকাশের কাছে এসে জানতে চায় কি হয়েছে। আকাশ তখন কোনো কিছুই বলে না, শুধু তাকে খাবার দেওয়ার জন্য বলে। মেঘলার আম্মু তখন আকাশকে খুব বেশি প্রশ্ন না করে খাবার এনে দিল। আকাশ খাবার খেয়ে নিজের রুমে গিয়ে বিশ্রাম করতে থাকে। তখন প্রায় সন্ধ্যা 7টার মতো বাজে। তখনই মেঘলা আবারও আকাশের রুমে যায়। আকাশ তখন ঘুমিয়ে আছে। মেঘলা আকাশের রুমে গিয়ে চিৎকার করে আকাশকে ডাকতে থাকে। মেঘলার চিৎকারের আওয়াজ শুনে আকাশ ঘুম থেকে উঠে বসে। হঠাৎ করে কারো চিৎকারের আওয়াজে ঘুমটা ভেঙে দেওয়া হয়। আকাশের শরীরটা থরথর করে কাঁপছিল। তারপরেও আকাশ নিজেকে কিছুটা ঠিক করে নিয়ে বলতে লাগলো, কি ব্যাপার মেঘলা, কি হয়েছে? তুমি এভাবে আমার রুমে এসে চিৎকার করছো কেন? আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব, তোর গাড়ির চাবিটা দে। তার তোমাকে গাড়িতে নিষেধ করেছে, তুমি গাড়ি নিয়ে বের হলে অ্যাক্সিডেন্ট করো। তার মানে তুই আমাকে গাড়ির চাবি দিবি না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোর ব্যবস্থা আমি করছি। এই বলে মেঘলা রুম থেকে বের হয়ে গেল। আর তখনই ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে আকাশের শরীর আর বিছানার উপর ঢেলে দেয়। তার কথা এটাই যে আকাশ তাকে চাবি দিল না, তাই আকাশ এসে শান্তি মতো থাকতেও দেবে না। বিছানার উপর পানি ঢেলে দিয়েই মেঘলা রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে আকাশ নিজেকে মনে মনে এতটাই অসহায় ভাবতে লাগলো যে কেন সে এখানে এসে উঠেছিল, আর কেনই বা এই অত্যাচারগুলোর সম্মুখীন হচ্ছে। অপরদিকে সে মেঘলার বাবার চাকরি করে মেঘলার বাবার বিরুদ্ধে গিয়ে মেঘলার কোনো অন্যায় আবদার মেনে নিতে পারবে না। তাই সে কাউকে কোনো কথা না বলে বিছানার উপর থেকে সবটা নামিয়ে রেখে একটা পাতলা চাদর বিছিয়ে ওখানেই শুয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে দিন দিন সময় পার হয়ে গেল। আজকে সুইজারল্যান্ড থেকে মেঘলার বাবা বাংলাদেশে ফিরে আসবে, তাই মেঘলা আকাশের কাছে গেল আকাশের সঙ্গে কথা বলতে। আকাশ তখন মোবাইলে তার বাড়িতে তার আব্বা আম্মুর সঙ্গে কথা বলছিল। তখনই পিছন থেকে মেঘলা বলতে থাকে, এই শোন, আব্বু কিন্তু আজ বাড়িতে ফিরে আসছে। তুই কিন্তু ভুল করেও তোর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর ছিটে ফোটাও আব্বুর সঙ্গে বলার চেষ্টা করবি না, তাহলে কিন্তু তোর সঙ্গে এমন কিছু হবে যেটা তুই কল্পনাও করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এসব ব্যাপারে আঙ্কেলকে কিছুই বলবো না। এই বলে মেঘলা রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে সেদিন রাতেই মেঘলার আব্বু বাংলাদেশে ফিরে আসে। পরের দিন সকালবেলা মেঘলার আব্বু অফিসে গিয়ে দেখতে পেল আকাশের কেবিনে ভাঙা ল্যাপটপটা পড়ে আছে। এটা দেখে মেঘলার আব্বু একটু ক্ষেপে গিয়ে আকাশকে বলতে লাগে, কি ব্যাপার আকাশ, ওটা ভাঙলো কি করে? তখন আকাশ মিথ্যে কথা বলল যে একটু অসতর্কতায় চেয়ার থেকে উঠতে গিয়ে হাত লেগে ল্যাপটপটা পড়ে গিয়ে ভেঙে গেছে। তখন এমডি স্যার তাকে আর কিছুই বললো না, ল্যাপটপটা সার্ভিসিং এর দোকানে পাঠিয়ে দিল। তারপর এটা ঠিক করে এনে দিল। ওইভাবেই চলছিল দিনগুলো। এদিকে দেখতে দেখতে প্রায় 2 বছরের মতো সময় অতিবাহিত হয়ে গেল। কিন্তু এই 2 বছর ধরেই আকাশকে মেঘলার হাতে প্রতিনিয়ত অত্যাচারিত নির্যাতিত হতে হয়েছে। যদিও আকাশ কখনোই এসব ব্যাপারে কোনো প্রতিবাদ করেনি, কারণ সে সবসময় মনে করত যদি সে মেঘলার সঙ্গে লাগতে যায় তাহলে হয়তো তার চাকরিটা চলে যেতে পারে, আর যদি চাকরিটা চলে যায় তাহলে তার ফ্যামিলির মানুষদেরকে নিয়ে তাকে একটু বেকায়দায় পড়ে যেতে হবে। তার যেটা বরঞ্চ হচ্ছে সেগুলো মেনে নেওয়াটাই ভালো। সেদিন আকাশের অফিস বন্ধ ছিল। সন্ধ্যাবেলা মেঘলা আকাশের রুমে এসে বলে আকাশকে মেঘলাকে নিয়ে যেন একটু বাইরে বের হয়, কিন্তু আকাশ তখন জানায় তার কোনো একটা কাজ আছে, তাই সে যেতে পারবে না। তখনই মেঘলা আকাশকে ধমক দিয়ে বলে তাকে তার সঙ্গে যেতেই হবে। আকাশ যদি মেঘলার সঙ্গে না যায় তাহলে এই ভর সন্ধ্যাবেলা তার আব্বু বাড়িতে থাকা অবস্থায় তাকে কোথাও যেতে দেবে না। তাই আকাশ বাধ্য হয়ে মেঘলার সঙ্গে যায়। আকাশকে নিয়ে মেঘলা একটা নাইট ক্লাবে চলে এসেছে। নাইট ক্লাবের সামনে গাড়িটা দাঁড় করাতেই আকাশ বলতে থাকে, কি ব্যাপার, তুমি এখানে কেন এসেছো? এখানে তো ওইসব মেয়েরা আসে। আকাশ কিছু একটা ইঙ্গিত করে বলতে চাইছিল, কিন্তু মেঘলা তাকে সেটা বলতে না দিয়ে তার মুখের উপর বলতে থাকে, হ্যাঁ তো কি হয়েছে, আমিও এখানে এসেছি, তোর কি সমস্যা? এরপর মেঘলা আকাশকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ক্লাবের ভিতরে চলে গেল। আকাশ বাইরে বসে গাড়িতে অপেক্ষা করছে। এদিকে দেখতে দেখতে রাত 12টা বেজে গেছে, কিন্তু এখনো মেঘলা ক্লাবের ভেতর থেকে বের হয়নি। আকাশ বারবার মেঘলার ফোনে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু মেঘলা ফোন তুলছে না।
সে ফোন সাইলেন্ট করে রেখেছে আর তার বয়ফ্রেন্ডের সঙ্গে মজা করছে। আকাশ বাইরে অপেক্ষা করতে থাকে। রাত 2টার দিকে মেঘলা ক্লাব থেকে বের হয় আর আকাশ তখন মেঘলাকে বলতে থাকে কেন এত দেরি করে বের হয়েছে। মেঘলা তখন তার কথার কোনো উত্তর দেয় না, চুপচাপ গাড়িতে গিয়ে বসে। আকাশও তখন আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট করে আর বাড়িতে চলে আসে। বাড়িতে আসতে না আসতেই দেখতে পেল মেঘলার আব্বু ড্রয়িং রুমে বসে আছে। তখনই মেঘলার আব্বু মেঘলাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমরা দুজনে এত রাতে কোথায় গিয়েছিলে? আমি যাইতেছি। আকাশ আমাকে নিয়ে গেছিল তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। ওরা নাইট ক্লাবে গেছিল। আরে মেঘলা, এসব তুমি কি বলছো? আমি তোমাকে কেন নিয়ে যাব? তুমি তো আমাকে নিয়ে গিয়েছিলে। আরে আমার গার্লফ্রেন্ড আসলো কোথা থেকে? তুমি তো তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছো। দেখলে তো আব্বু, তুমি কাকে বাড়িতে জায়গা দিয়েছো? তোমার মেয়ে নামে মিথ্যা কথা বলছে। আমি কি কখনো এত রাত করে বাড়িতে ফিরেছি যে ছেলেটা আমার নামে মিথ্যা কথা বলছে? আর আমি গেলেই বা তাকে নিয়ে কেন যেতে হবে? আমার কি যাওয়ার মানুষের অভাব পড়েছে নাকি যে এরকম একটা হাবাগোবা টাইপের ছেলেকে নিয়ে আমাকে ক্লাবে যেতে হবে? মেঘলার আব্বু তখন খুব ভালোভাবেই বুঝতে পারলো আসলে বিষয়টা কি হয়েছে। তাই মেঘলা আর তার আব্বু মেঘলাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা রুমে চলে যেতে বলল। মেঘলাও তখন আর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। আর এদিকে আকাশ তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। মেঘলার আব্বু তখন আকাশকে নিজের কাছে ডেকে নিলেন আর তারপর পাশে বসিয়ে বললেন তিনি এসব কিছু ভালো করেই জানেন আকাশ যে এমন কাজ করতে পারে না, আর মেঘলা যে তাকে জোর করে নিয়েছে এটা তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। আকাশ তখন কিছুটা আশ্বস্ত হলো। আর যাই হোক, মেঘলার আব্বু তো আর তাকেও অবিশ্বাস করেনি। তারপর আকাশকে তিনি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়তে বলেন আর নিজেও রুমে চলে যান। এইভাবেই চলতে থাকে দিনগুলো। দেখতে দেখতে 2 বছরের অধিক সময় অতিবাহিত হয়ে গেল। সেদিন আকাশের আব্বু আসে আকাশের সঙ্গে দেখা করার জন্য। আকাশের সঙ্গে দেখা আর কথা বলা শেষ হলেই মেঘলার আব্বুর সঙ্গে দেখা হয়ে গেল। কি ব্যাপার দোস্ত, ছেলের সঙ্গে দেখা করতে এসেছিস আর আমার সঙ্গে দেখা করবি না? আগে ছেলেটার সঙ্গে একটু কথা বলে নিলাম, অনেকদিন তো সরাসরি কথা বলা হয় না, তাই তোর সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। হয়েছে হয়েছে ভাই, আমার সঙ্গে আর মিথ্যে কথা বলার প্রয়োজন নেই। যাই হোক, এখন বল কেন এসেছিলি? না মানে আসলে ছেলের বয়স তো আর কম হলো না, ভাবছি এবার বিয়ে শাদী নিয়ে চিন্তা করা যাক। কথাটা শুনেই মেঘলার আব্বুর মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল, কারণ তিনি ছোটবেলা থেকে আকাশকে ভীষণ পছন্দ করেন। আকাশের সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা এবং সবকিছুকে আকাশ আর মেঘলা যখন ছোট তখন থেকে তিনি মনে মনে ঠিক করিয়ে রেখেছিলেন মেঘলাকে আকাশের সঙ্গে বিয়ে দেবেন, যদিও এই কথাটা তিনি কখনোই প্রকাশ্যে আনেননি। মেঘলার বাবার মুখটা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেছে। এটা আকাশের আব্বু বুঝতে পেরে আকাশের আব্বু মেঘলার আব্বুকে বলেন, কি ব্যাপার দোস্ত, তোর মুখটা হঠাৎ করে এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? আমি কি খুব ভুল কিছু বলে ফেলেছি নাকি? আরে না, মানে এমনি আর কি। আচ্ছা, তোর ছেলের জন্য পাত্রী দেখছিস? তখন আকাশের আব্বু জানায় এখনো পাত্রী দেখা হয়নি, আকাশের সঙ্গে কথা বলতেই এসেছে। আকাশ যদি অনুমতি দেয় তাহলেই পাত্রী দেখা শুরু করবে। তখন মেঘলার আব্বুর মনে একটু আশার আলো সঞ্চয় হলো। তাই তিনি আকাশের আব্বুকে বলেন পাত্রী দেখার আগে যেন একবার তার সঙ্গে কথা বলে, তার চেনা চেনা একটা মেয়ে আছে। তখন আকাশের আব্বু বলে ছেলে তো অনুমতি দিয়ে দিয়েছে, তাহলে পাত্রী দেখা শুরু করা যায়। আর মেঘলার আব্বুর পছন্দের পাত্রীটাকে দেখতে চান। তখন মেঘলার আব্বু বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল, তারপরেই তোকে দেখিয়ে দেব। এই বলে মেঘলার আব্বু আকাশের আব্বুকে তাদের বাড়িতে নিয়ে আসেন। তারপর খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে থাকেন। তখনই আকাশের আব্বু আবার ওই কথাটা পারেন। তাই তখন মেঘলার আব্বু মেঘলাকে নিজের রুমে ডেকে নেন। মেঘলা, একবার তুমি আমার রুমে আসো, তোমার একটা আঙ্কেল তোমার সঙ্গে দেখা করতে এসেছে। মেঘলা তার আব্বুর ডাক শুনতে পেয়ে অনিচ্ছা সত্ত্বেও রুম থেকে প্রায় 5 মিনিট পর বের হয়ে তার আব্বুর রুমে আসে আর আকাশের আব্বুর সঙ্গে দেখা করে। আকাশের আব্বুকে দেখতেই তার চোখ মুখ একদম কপালে উঠে যায়, কারণ তার আব্বু তো বলেছিল তার আব্বুর কোনো এক বন্ধুর সঙ্গে তাকে দেখা করাবে। কিন্তু এই লোকটাকে, কারণ আকাশের আব্বু গ্রামের সাধারণ মানুষ, তাই উনি পাঞ্জাবি পাজামা পরেই ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু ভেবেছিল সুটবুট পরা কোনো এক ভদ্রলোক আসবে, তাই সে নাক সিটকে দাঁড়ায়। তখনই মেঘলার আব্বু মেঘলাকে বলতে থাকে আকাশের আব্বুকে সালাম করার জন্য। মেঘলা তখন দূর থেকে দাঁড়িয়ে আকাশের আব্বুকে সালাম দেয় আর ওখান থেকে চলে যায়। মেঘলা চলে যাওয়ার পর মেঘলার আব্বু আকাশের আব্বুর দিকে তাকিয়ে বলে, এ আমার মেয়ে মেঘলা, তোর পছন্দ হয় তোর পুত্রবধূ হিসেবে? আরে ভাই, তুই আমার সঙ্গে মজা কেন করছিস?
আমি সিরিয়াসলি আমার ছেলের জন্য পাত্রী খুঁজছি। তুই আমার ছোটবেলার বন্ধু, তোর সঙ্গে আমি কেন মজা করব? আমি সিরিয়াস। তোর ছেলে আকাশকে সত্যিই আমার পছন্দ। এখন বল, তুই আমার মেয়েকে তোর বাড়ির ছেলের বউ হিসেবে নিবি কিনা? আকাশের আব্বু তখন বেশ কিছুক্ষণ চুপচাপ হয়ে চিন্তা ভাবনা করেন। এদিকে মেঘলার আব্বু আকাশের আব্বুকে তার উত্তর জানানোর কথা বলতে থাকে। প্রায় 20 মিনিট চিন্তা ভাবনা করে আকাশের আব্বু মেঘলার আব্বুকে সম্মতি জানান। ঠিক আছে, আমি রাজি, আর আমার ছেলেও রাজি হবে, কারণ আমার ছেলে কখনোই আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করে না। তবে একটা কথা, তোর মেয়ে কি আমার ছেলেকে মেনে নেবে? তখন মেঘলার আব্বু আকাশের আব্বুকে কোনো চিন্তা না করতে বলে, আর বলে উনি সবকিছু দেখে নেবেন। মেঘলা যদি রাজি না হয় তাহলে রাজি করানোর দায়িত্ব ওনার। যেভাবেই পারেন উনি রাজি করাবেন। তারপর দুই বন্ধু মিলে বেশ কিছুক্ষণ গল্পগুজব করতে থাকে। আর তার 2 দিন পর আকাশের আব্বু গ্রামের বাড়িতে ফিরে যায়। তারপর সবাইকে সবকিছু জানায়। সবাইকে সবকিছু শুনে অনেক বেশি খুশি হয়, কারণ শহরের এত বড়লোক বাবার মেয়ে তাদের ছেলের পুত্র বধূ হবে, এটা ভাবতেই তাদের অনেক ভালো লাগে। এদিকে আকাশ তখনও এই কথাটা জানে না, এমনকি মেঘলাও জানে না। আকাশের আব্বু আর মেঘলার আব্বু ফোনে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করেন। আর তখনই মেঘলার আব্বু মেঘলাকে নিজের রুমে ডেকে নিয়ে ওনার সিদ্ধান্তের কথা জানান। মেঘলা, আমি তোমার বিয়ে ঠিক করেছি আমার পছন্দের ছেলের সাথে। আশা করি তোমার কোনো আপত্তি থাকবে না। এসব তুমি কি বলছো আব্বু? চেনা নেই জানা নেই হুট করে একটা ছেলেকে তুমি আমার সামনে এনে দেবে আর আমি তাকেই বিয়ে করে নেব? এটা আমি পারবো না। দেখো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি শুধু আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি তোমাকে। আর আমার পছন্দের ছেলেকেই তোমার বিয়ে করতে হবে। তা না হলে তুমি আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবে, এবং এটাই আমার শেষ কথা। আব্বু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই কথা শুনে মেঘলা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কিন্তু মেঘলার আব্বু তার এসব চিৎকার চেঁচামেচি থেকে কোনো পাত্তা না দিয়ে উনি মেঘলাকে পরিষ্কার জানিয়ে দেন ওনার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। এরপর উনি আর কারোর কোনো কথাই শুনবেন না। মেঘলা যখন বুঝতে পারলো তার আব্বুর সঙ্গে এ ব্যাপারে কথা বলে কোনো লাভ হবে না, তাই সে নিজের রুমে চলে গেল। আর তখনই তার বয়ফ্রেন্ডকে ফোন করলো। অতঃপর তার বয়ফ্রেন্ডকে সে সবকিছু খুলে বলল। তখনই তার বয়ফ্রেন্ড বলতে লাগলো, আরে বেবি, তুমি এত অস্থির হচ্ছ কেন? তোমার আব্বু যেরকম কিছু করবে না, তুমি একটু শান্ত হও আর সব কিছু বোঝার চেষ্টা করো। তারপর আমাদেরকে সুযোগ বুঝে কাজ করতে হবে। আর হ্যাঁ, একটা কথা, তুমি কিন্তু কখনোই আব্বুর কথার অবাধ্য হইও না, তাহলে কিন্তু তোমার আব্বু যেটা বলেছে সেটাই করবে, তোমাকে কিন্তু কোনো সম্পত্তি দিবে না। ওইসব সম্পত্তি টম্পত্তি আমার কোনো কিছুই চাই না। আমার শুধু তোমাকে চাই। তোমাকে পেয়ে গেলে আমার আর কোনো কিছুই লাগবে না। প্লিজ তুমি কিছু একটা করো। এভাবে হুটহাট কোনো কিছু করা যাবে না। তুমি তোমার নিজের মাথা ঠান্ডা করো, আর ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো। এই বলে মেঘলার বয়ফ্রেন্ড অজয় ফোনটা কেটে দিল। মেঘলা বুঝতে পারলো না তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে বোঝাতে চাইছে আর কি বা করতে চলেছে। মেঘলা তখন নিজের রুমে বসে বসে চিন্তা করতে থাকলো কিভাবে কি করা যায়, কিভাবে তার আব্বুকে এই সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনা যায়, আর কিভাবে সে তার নিজের বয়ফ্রেন্ডকে পেতে পারে। তবে সে এখনো এটা বুঝতে পারছে না আসলে তার বয়ফ্রেন্ড তাকে সত্যিই ভালোবাসে নাকি এতদিন ধরে তার সঙ্গে টাইম পাস করে এসেছে, তাকে শুধুমাত্র সময়ে সদ্ব্যবহার করেছে। এদিকে দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ সময় চলে গেল। আকাশের আব্বু আকাশকে ফোন দিয়ে সবটা জানালো। সবকিছু শুনে আকাশ মাথায় হাত দিয়ে বসে পড়লো। সবাই মিলে এসব চিন্তা ভাবনা করছে যে এই মেয়েটাকে সহ্য করতে পারে না, সেই মেয়েটাকে সে বিয়ে করবে, কখনো এটা হতেই পারে না। তাই সে তার আব্বুকে বলে, আব্বু এসব চিন্তা ভাবনা করো না। কোথায় আমি আর কোথায় আঙ্কেলের মেয়ে? আমি কেন ওনার মেয়েকে বিয়ে করতে যাব? আর ওনার মেয়েকে বিয়ে করে কি আমি ওর সঙ্গে সংসার করতে পারবো? ওইসব ব্যাপার নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি আমার আঙ্কেলের সঙ্গে এসব ব্যাপারে কথা বলেছি। আমার আঙ্কেল বলেছে যা হয় উনি দেখে নেবেন। আর হ্যাঁ, আমি কিন্তু নিজের থেকে ওনার মেয়ের সঙ্গে তোমার বিয়ের ব্যাপারে কথা বলিনি। উনি নিজের থেকে তোমার সঙ্গে ওনার মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলেছেন, তাই তোমার চিন্তার কোনো কারণ নেই। এরপর আকাশের আব্বু আর আকাশ আরো বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। এদিকে দেখতে দেখতে বিয়ের 3 তারিখ ঘনিয়ে আসলো। এদিকে কোনোভাবে আকাশের সঙ্গে মেঘলার বিয়ে হতে চলেছিল মেঘলা জেনে যায়। আর তারপর আকাশের অফিসে গিয়ে মেঘলা আকাশকে বলে, কিরে, তুই নাকি আমাকে বিয়ে করতে চলেছিস? না, তোমার আব্বুই তোমাকে আমার সঙ্গে বিয়ে দিতে চলেছে। দেখ,
আমাকে উল্টাপাল্টা কথা বোঝাতে আসিস না। আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তুই আমার সঙ্গে ইচ্ছে করেই এরকমটা করেছিস। এর পরিণাম কিন্তু ভালো হবে না। এই বলে মেঘলা চিৎকার চেঁচামেচি শুরু করে। আর তারপর যা হলো তা তো আপনারা দেখতেই পেলেন। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক এখন কি হচ্ছে। মেঘলা বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত সে তার বয়ফ্রেন্ডকে কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছিল, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড তার সঙ্গে কোনো কথাই বলছিল না, তার ফোন রিসিভ করছিল না, তার সঙ্গে দেখা করারও চেষ্টা করছিল না। মেঘলা যদিও একবার তার বয়ফ্রেন্ড অজয়ের বাড়িতে গিয়েছিল তার বয়ফ্রেন্ড অজয়ের সঙ্গে সরাসরি কথা বলার জন্য, কিন্তু অজয় তখন বাড়িতে ছিল না। তাই মেঘলাকে অজয়ের সঙ্গে কোনো কথা না বলে বাড়িতে ফিরে আসতে হয়। আর এদিকে বিয়ে হয়ে যায়। বিয়ের পর আকাশ মেঘলাকে নিয়ে তার গ্রামের বাড়িতে চলে আসে। আকাশ তখনও মেঘলা সামনাসামনি যায়নি। আকাশের বোন আর তার কাজিনরা ছিল মেঘলার সঙ্গে। আকাশের বোন তার ভাইয়ের জন্য নিজের হাতে বাসর ঘর সাজিয়েছে, আর তারপর মেঘলাকে ওই ঘরে বসিয়ে দিয়ে গেছে। মেঘলা তো রুমের ভেতরে এসেই কেমন যেন লাগছে। ছোট্ট একটা রুম, ফ্যানের তেমন একটা বাতাস নেই, রুমে কোনো এসি নেই। সে এগুলো আর সহ্য করতে পারছে না, খুব খারাপ লাগছে। অবশেষে কিনা তার বাবা তাকে গ্রামে বিয়ে দিল। তখনই মেঘলা দরজা খোলার আওয়াজ পেয়ে একটু নড়ে চড়ে বসলো। আকাশ রুমে প্রবেশ করলো আর দরজাটা লাগিয়ে দিয়ে পাগড়িটা মাথা থেকে খুলে রাখলো। তখনই মেঘলার চোখ পড়ে আকাশের উপর। মেঘলা আকাশকে দেখতে পেয়ে তেলে বেগুনে জ্বলে উঠল। এই আকাশ, তুই এখানে কি করছিস? আমার বাড়িতে আমি কি করছি মানে? ও হ্যাঁ, আমি ভুলে গেছিলাম। এই শোন, আমি এখানে থাকতে পারবো না, তুই আমাকে আমার বাড়িতে দিয়ে আয়। আর এসব কি বলছো তুমি? তুমি আমার বিয়ে করে বউ, এখন তোমার সঙ্গে আমি বাসর করব? চুপ কর বেয়াদব। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি এগুলো তো ষড়যন্ত্র, তবে কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। তুই আমাকে বিয়ে করছিস ঠিকই, আমি তোর বউ হয়ে শুধু কাগজে কলমে নিয়ে থাকবো। আমার কাছ থেকে কখনো স্ত্রীর অধিকার পাবি না। এটা বললে হয় নাকি বউ? তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র আদরের লক্ষ্মীমন্তর বউ। তাছাড়া জীবনে প্রথমবার বিয়ে করেছি, এখন কি আর তোমাকে ছাড়া দূরে থাকতে পারবো নাকি? এই কথা বলে আকাশ শেরওয়ানিটাও খুলে রাখলো আর মেঘলার দিকে এগিয়ে যেতে লাগলো। মেঘলা আকাশকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। হাজার হোক সে একটা মেয়ে, তারপর আবার অন্য একটা ছেলেকে ভালোবাসে। এখানে সে আকাশকে কিভাবে মেনে নেবে? মেঘলা অনেকটা ভয় পেয়ে আকাশকে বলতে থাকে, এই দেখ, একদম আমার কাছে আসবি না বলছি, তাহলে কিন্তু তখন আমি যেটা বলেছিলাম এখনো আমি এটাই করব। একদম তোরটা কেটে হাতে ধরিয়ে দেব। এতক্ষণ আকাশ সবকিছু চুপচাপ শুনলেও এখন আর চুপ থাকলো না। সে ধমকের স্বরে মেঘলাকে বলতে লাগলো, এই চুপ করো তো, এতক্ষণ ধরে তোর বকবকানি শুনে যাচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে আমি সারাদিন শুধু তোর বকবকানি শুনতে থাকবো। আজ আমার বাসর রাত, আর আজকে রাতটা আমি এইভাবে নষ্ট করতে পারি না। তুই তোর মুখটা বন্ধ কর, তা না হলে কিন্তু তোর সঙ্গে এমন কিছু হবে যেটা তুই কল্পনাও করতে পারবি না। এই, তোর এত বড় সাহস, তুই আমাকে তুই তুকারি করে বলছিস? এই কথা বলে আকাশ আবারও মেঘলার দিকে এগোতে থাকে। মেঘলা পিছাতে শুরু করে, কিন্তু পিছিয়ে আর যাবেই বা কোথায়? একদম দেয়ালে তার পিঠ আটকে গেল। মেঘলা আকাশকে বারবার না করছে তার দিকে এগোনোর জন্য, কিন্তু আকাশ তার কোনো কথাই শুনছে না, একদম তার কাছাকাছি চলে গেল। আর তারপরেই মেঘলার হাত দুটো ধরে দেয়ালের সঙ্গে চেপে ধরে মেঘলার দুই ঠোঁটে তার ঠোঁট দিয়ে কামড়ে ধরলো। মেঘলা আর শব্দ করতে লাগলো। তখনই আকাশে বলতে লাগে, দেখ, একদম বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিস না, এটা কিন্তু গ্রামের বাড়ি। সকালবেলা বের হলে ছেলেমেয়েরা তোকে নিয়েই হাসাহাসি করবে। প্লিজ আকাশ, তুই আমার সঙ্গে এরকম করিস না। আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি। তুই আমার কাছ থেকে আমার ইজ্জত খেয়ে নিস না, তাহলে আমি আমার বয়ফ্রেন্ডের সামনে দাঁড়াবো কি নিয়ে? কিন্তু কে শুনে কার কথা? আকাশ মেঘলাকে তুলে নিয়ে বিছানার উপর শুয়ে দিল, আর তারপর তার পুরুষালী ভারী দেহটা মেঘলা নরম দেহটার উপর এলিয়ে দিল। মেঘলা এগুলো আর নিতে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। তাই সে বারবার আকাশকে রিকোয়েস্ট করে বলছে যেন আকাশ তাকে ছেড়ে দেয়, কিন্তু আকাশ তো তার কোনো কথাই শুনছে না। সে যেন ক্ষুধার্ত হায়নার ন্যায় মেঘলা গলায় গাড়ি এমনকি শাশুড়িরে কামড় দিয়ে যাচ্ছে। আকাশের হাব ভাব দেখে বোঝা যাচ্ছে সে মেঘলাকে ভালোবেসে নয়, বরং প্রতিশোধের আগুনে জ্বলে এরকম করছে। মেঘলা তখন আকাশকে বলতে থাকে, দেখ, তোর সঙ্গে এতদিন যা কিছু করেছি তার জন্য আমি সরি। আমি তোর কাছে মাফ চাইছি, তুই প্লিজ আমাকে মাফ করে দে। কিন্তু তুই আমার সঙ্গে এরকমটা করিস না, আমার খুব কষ্ট হচ্ছে। বলছি তো কথা বলিস না।
তুই আমার সঙ্গে এতদিন যা করেছিস ওই সব কিছু আমি মনে রাখিনি, আর মনে রাখার কোনো প্রয়োজনও নেই। তবে আজ আমার বিয়ে হয়েছে, আজ আমাদের বাসর রাত। আজ আমি তোকে ভালোবেসে কাছে পেতে চাইলাম, কিন্তু তুই আমাকে সেটা করতে দিলি না, বরঞ্চ আমাকে আরো 5টা কথা শুনিয়ে দিলি। তুই আমাকে হিংস্র করে তুলেছিস, আর এখন তুই বুঝবি আমি আকাশ ছেলেটা কি জিনিস। এই বলে আকাশ আবারও মেঘলার নরম শরীরে তার শক্তপোক্ত দাঁত দিয়ে কামড়াতে থাকে। মেঘলা এগুলো আর নিতে পারছিল না, সেসব সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। এদিকে আকাশ মেঘলাকে জ্ঞান হারানো অবস্থায় দেখতে পেয়ে আর কিছুই পারল না। তাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে পানি নিয়ে এসে তার চোখ মুখে ছিটকে দিল। প্রায় 30 মিনিট পর মেঘলা বুঝতে পারে তার সারা শরীরে আকাশ কামড়ে কামড়ে খেয়েছে, আর তার সারা শরীর খুব ব্যথা করছে। তখনই সে চোখ খুলে দেখতে পায় আকাশ তার সামনেই বসে আছে। সে খুব ভালোভাবেই বুঝতে পারে এখন আর শক্তি দিয়ে কাজ হবে না, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তাই সে আকাশকে বলতে থাকে, দেখ, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, টাকা পয়সা সম্পদ যা চাইবি তাই দেব, কিন্তু তার বিনিময়ে তুই আমাকে মুক্তি দে। আমি তোর সঙ্গে থাকতে চাই না, প্লিজ। তুই এটা বোঝার চেষ্টা কর, আমি অন্য একজনকে ভালোবাসি। দেখ, এতদিন বহুত শুনেছি, বহুত সহ্য করেছি, এখন আর কোনো কিছু শুনতে চাই না। আজ আমার বাসরাত, আজকের রাতটা তুই আমাকে উপভোগ করতে দিবি নাকি দিবি না সেটাই বল। এই বলে আকাশ আবারও মেঘলার কাছে চলে আসে। বুঝতে পারলো এভাবে আর কোনো কাজ হবে না, তাকে কায়দা করেই বসে আনতে হবে। তাই মেঘলা বলে, ঠিক আছে, বিয়ে যখন হয়ে গেছে তখন তো আর ঝামেলা করে লাভ নেই, চলো আপোষ করে ফেলি। মেঘলা মনে মনে ভেবেছিল এরকমটা করলে হয়তো আকাশ সত্যি সত্যি তাকে ছেড়ে দেবে, তার সঙ্গে আর কিছুই করবে না। কিন্তু আকাশের মনে তো চলছিল অন্য চিন্তা, আর এটা তো প্রত্যেকটা ছেলের মনেই চলে। বিয়ে আর বাসরে জীবনে একবারই হয়, এই দিনটা তো কোনো ছেলেরাই নষ্ট করতে চায় না। আকাশ তখন মেঘলাকে এক গ্লাস পানি এনে খেতে দিল। মেঘলা মনে মনে ভাবতে লাগলো আকাশ হয়তো কিছুটা হলেও নরম হয়েছে। পানিটা খাওয়া শেষ হতে আকাশ গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। মেঘলা এটা দেখে অনেকটা ভয় পেয়ে গেল আর কাচুমাচু হয়ে বসলো। তখনই আকাশ তার কাছে আসে আর তার থুতনিটা ধরে বলে, তাহলে চল আপোষেই কাজটা সেরে ফেলি। এই বলে আকাশ আবারও মেঘলার নরম তুলতুলের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো চুমু খেতে থাকে। অনিচ্ছা সত্ত্বেও মেঘলা আর নিজেকে দমিয়ে রাখতে পারল না, কারণ এখন যদি সে আকাশের সঙ্গে উল্টাপাল্টা কিছু করে তাহলে হয়তো আকাশ আরো বেশি হিংস্র হয়ে যেতে পারে। তাই মেঘলা আকাশের সঙ্গে রেসপন্স করতে থাকে, কারণ এটা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই। আজ তাকে তার নিজের সবকিছু হারাতে হবে, ইচ্ছাতে হোক আর অনিচ্ছাতেই হোক। তাই এর সাথে হওয়াটা ভালো, কারণ এতে কষ্টটা একটু কম হবে। আর যদি অনিচ্ছা হয় তাহলে হয়তো আকাশ আরো বেশি অত্যাচার করবে মেঘলার উপর। আকাশ মেঘলার ঠোঁট, গলার ধারে আর সারা শরীরে নিজের ভালোবাসার স্পর্শ দিয়ে মেঘলাকে একদম পাগল করে ফেলেছে। মেঘলাও যেন নিজেকে আর কোনোভাবে থামিয়ে রাখতে পারছে না, সেও আকাশের ভালোবাসাকে গ্রহণ করতে শুরু করে। এভাবেই দুজন কিছুক্ষণের মধ্যেই ভালোবাসার অতল সাগরে হারিয়ে যায়। সকালবেলা ফজরের আজান দিতে আকাশ ঘুম থেকে উঠে আর মেঘলাকে ডাকতে শুরু করে, এই মেঘলা, এখনই ঘুম থেকে উঠো, ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ো। কিন্তু মেঘলা তার কোনো কথাই শুনছে না। সারা রাত যে ধকল গেছে তার উপর দিয়ে সে নিজেকে আরেকটু নাড়াতেও পারছে না। তার সারা শরীরে ব্যথা, এমনকি জ্বরও এসে গেছে। আকাশ তখনই মেঘলার কপালে হাত দিল। মেঘলার কপালে হাত দিতে তার হাতটা ছ্যাদ করে উঠল। সে বুঝতে পারলো মেঘলার সারা শরীরে প্রচন্ড জ্বর। তাই সে নিজেই ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নিল। আর তারপরে সে তার আম্মুকে ডেকে নিয়ে তার আম্মুর কাছ থেকে ওষুধ এনে মেঘলাকে খাইয়ে দিল। প্রায় ঘন্টাখানেক পর মেঘলার জ্বর আর শরীরের ব্যথা কিছুটা কমে গেল। তখনই আকাশ মেঘলাকে বলতে লাগলো রান্নাঘরে গিয়ে সবার জন্য নাস্তা বানাতে। মেঘলা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলো সে তো রান্না করতে পারে না, কিন্তু আকাশ তার কোনো কথাই শুনবে না। মেঘলাকে আজ রান্না করতেই হবে এবং সবার জন্য নাস্তা বানাতেই হবে, এটাই তার শেষ সিদ্ধান্ত। মেঘলা যখন বুঝতে পারলো আকাশকে কোনো কথা বলে কাজ হবে না, তাই সে আস্তে আস্তে বিছানা থেকে নেমে কোনো রকমে ফ্রেশ হয়ে এসে রান্না করে চলে গেল। কিন্তু কিভাবে কি করবে সে তো রান্না পর্যন্ত জানে না। বাবার বাড়িতে কোনোদিন সে প্লেট ধুয়ে ভাত পর্যন্ত খায়নি, আর এখানে কিনা সে রান্না করবে। রান্না ঘরে গিয়ে সবকিছু সামনে নিয়ে বসে আছে, কোনো কিছুই করতে পারছে না। তখনই আকাশ সেখানে আসার ধমক দিয়ে বলে, কি ব্যাপার, এখানে এরকম হ্যাবলার মতো হা করে বসে আছো কেন? বললাম না তাড়াতাড়ি রান্না করো, সবার ক্ষুধা পেয়েছে, সবাই খাবার খাবে। আকাশ প্লিজ, তুমি আমার সঙ্গে আর এরকম করো না, আমি এগুলো আর নিতে পারছি না। আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এসব কথাই কি আদৌ আকাশের মন গলবে? না, একদমই গলেনি। তার কথা একটাই, মেঘলাকে রান্না করতেই হবে এবং সেটা 1 ঘন্টার মধ্যে। এই বলে আকাশ সেখান থেকে চলে গেল।
আর এদিকে তখনই আকাশের আম্মু রান্নাঘরে আসে। নতুন বৌমাকে রান্নাঘরে দেখে তিনি অনেকটাই অবাক হয়ে বৌমাকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার বৌমা, তুমি এখানে কেন? তখনই মেঘলা তার শাশুড়ি আম্মুকে আকাশের বলা কথাগুলো বলে। তখন তার শাশুড়ি আম্মাকে পাশে গিয়ে বসতে বলে আর তিনি রান্নাটা সেরে নেবেন এটা বলেন। মেঘলাও তখন তার শাশুড়ি আম্মুর কথা একটু অসুস্থ হয়ে পাশে গিয়ে বসে। তার শাশুড়ি আম্মু সবার জন্য নাস্তা বানায়, তারপর নিজেই সবার জন্য খাবার টেবিলে নিয়ে আসেন। আকাশ খাবার টেবিলে বসে খাবার মুখে তুলেই বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, তুমি কেন রান্নাঘরে গেলে? উপস্থিত সবাই অবাক আকাশের এমন কথায়। তখনই আকাশের আম্মু বলতে থাকে, শোনো বৌমা, এখানে নতুন এসেছে, তাছাড়া সে আগে কোনোদিন রান্না করেনি। সে রান্না করলে সেটা যে খাওয়া যাবে এরকমটাও কিন্তু নিশ্চয়তা নেই, তাই আমি নিজেই রান্না করেছি। তোর জেদের কারণে বাড়ির সবাইকে তো আর না খাই রাখতে পারি না। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, সবাইকে না খেয়ে থাকতে হবে না। মেঘলা যাও, তুমি তোমার নিজের জন্য খাবার তৈরি করে নিয়ে আসো। তোমাকে এই বাড়িতে কেউ খাবার তৈরি করে খাওয়াবে না, তোমার নিজেরটা নিজেকেই তৈরি করে খেতে হবে। মেঘলা তখন মুখটা কালো করে সেখান থেকে চলে গেল। নিজের রুমে গিয়ে বসে বসে তার আব্বুকে হাজারটা গালি দিতে লাগলো। তার আব্বু কেন তার সঙ্গে এরকমটা করেছে, এরকমটা করা কি খুব বেশি দরকার ছিল? এদিকে তার পেটে প্রচন্ড ক্ষুধাও লেগেছে। কাল রাতে খাবার খেয়েছিল, এরপর আর কিছুই খাওয়া হয়নি। তাই সে মনে মনে ভাবলো অনলাইনে কিছু একটা অর্ডার করবে। তখনই সে মোবাইলটা হাতে নিয়ে খাবার অর্ডার করতে চায়, আর ওই মুহূর্তে আকাশ রুমে চলে আসে। আকাশ মেঘলার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নেয় আর বলে, এই বাড়িতে বাইরে থেকে কোনো খাবার আসবে না, তাছাড়া এটা গ্রামের বাড়ি, ওইখানে চাইলেও কেউ অনলাইন থেকে খাবার অর্ডার করে খেতে পারে না। তাই মেঘলাকে নিজের খাবার নিজেই তৈরি করে খেতে হবে। মেঘলা তখন একদম কান্না করে দেয় আর আকাশের হাত দুটো ধরে বলতে থাকে, প্লিজ তুমি আমার সঙ্গে আর এরকম করো না, আমি এগুলো আর নিতে পারছি না। কিছু করার নেই মাই ডিয়ার বউ, এখানে যা হয় সব তোমাকে সহ্য করতে হবে, কারণ তোমার বাড়িতে যখন ছিলাম তখন তুমি যা কিছু করতে সব আমাকে সহ্য করতে হতো। এই বলে মেঘলার মোবাইলটা হাতে নিয়ে আকাশ রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে মেঘলা রুমে বসে বসে কান্না করতে লাগলো। প্রায় ঘন্টা খানেক পর আকাশের আম্মু মেঘলা রুমে আসে, আর তিনি দেখেন মেঘলা এভাবে রুমে বসে বসে কান্না করছে। তখনই তিনি মেঘলার পাশে বসে মেঘলার মাথায় হাত রেখে এভাবে কান্না করার কারণ কি জানতে চায়। তখন মেঘলা কোনো কিছু বলে না, চুপচাপ বসে থাকে। তখন আকাশের আম্মু আবারও মেঘলাকে প্রেশার দিতে থাকে কি হয়েছে সেটা বলার জন্য। মেঘলা তখন আকাশের আম্মুকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে আকাশের আম্মু তাকে আর কোনো কিছু না বলে মেঘলার জন্য খাবার নিয়ে আসে আর তারপর নিজের হাতে খাইয়ে দেন। এদিকে আকাশ বাড়ি থেকে বের হয়ে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে যায়। সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বিকেলে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসতেই তার আম্মু তাকে নিজের রুমে ডেকে নেয় আর এসব ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন আকাশ তার আম্মুকে বলে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে ফ্যামিলির কেউ যেন ইনভলভ না হয়। এই বলে আকাশ তার আম্মু রুম থেকে বের হয়ে চলে যায়। আর রুমে গিয়ে দেখতে পায় মেঘলা একা একা বসে কিছু একটা ভাবছে। তখনই মেঘলার চুলের মুঠি ধরে বলতে থাকে, এই তোর কত বড় সাহস, তুই আমার আম্মুর সঙ্গে এসব ব্যাপারে কথা বলছিস কেন? প্লিজ আকাশ ছাড়ো আমাকে, আমার লাগছে। চুপ কর বেয়াদব মার্কা মেয়ে, তুই আগে আমাকে এটা বল যে তুই আমার আম্মুর সঙ্গে এসব ব্যাপারে বলছিস কেন? মেঘলার তখন বলতে থাকে সে ইচ্ছে করে কোনো কিছুই বলেনি, আকাশের আম্মু তাকে খুব প্রেশার দিয়েছিল তাই সে বলেছে। আর তারপর সে আকাশের কাছে বারবার মাফ চাইতে থাকে, কিন্তু আকাশ এমন ভাবে রেগে গিয়েছে সে ঠাস ঠাস করে মেঘলার দুই গালে দুটো চড় বসিয়ে দেয় আর বলতে থাকে, দেখ এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম যদি কখনো আমার আম্মুর সঙ্গে এসব ব্যাপারে কোনো কথা বলতে গেছিস তাহলে তোর জিভ কেটে ফেলবো বলে দিলাম, অনেক জ্বালিয়েছিস। এই বলে মেঘলাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। আর এদিকে মেঘলা দরজা বন্ধ করে কান্না করতে থাকে। কেন হচ্ছে তার সঙ্গে এসব? তবে কি সে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছিল আকাশকে? খুব বেশি অন্যায় করে ফেলেছে আকাশের সঙ্গে? তার মোবাইলটাও তার কাছে নেই, সে কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারছে না। তাছাড়া এখানকার রাস্তাঘাটও তার চেনা জানা নেই, এমনকি তার কাছে কোনো টাকা পয়সা নেই যে সে এখান থেকে কোনো রকমে পালিয়ে যাবে। সে কি করবে এটাই ভেবে পাচ্ছে না। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসলো। আবারও মেঘলা মনে একটা অজানা ভয় কাজ করতে লাগলো। অজানা ভয় বললে ভুল হবে, ভয়টা তার জানাশোনা ছিল, আর সেটা হলো আকাশ রাত হলেই তো রুমে আসবে আর তারপর আবারও মেঘলার উপর অমানসিক নির্যাতন শুরু করবে। গতকালকে যেটা হয়েছে সেটাই মেঘলা এখনো সামাল দিতে পারছে না, তার সারা শরীর এখনো ব্যথা করছে। আর আজকে যদি আকাশ আবারও এসব করে তাহলে কি হবে, এটাই ভাবছিল মেঘলা। তখনই আকাশের আম্মু মেঘলাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে আসে। সবাই মিলে একসঙ্গে বসে রাতের খাবার খেয়ে নেয়। আর তারপরে
যে যার যার রুমে চলে যায়। আকাশ রাত 11টার দিকে রুমে এসে দেখতে পায় মেঘলা বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে। তখনই চিৎকার দিয়ে ওঠে আকাশ। কিরে, আমি রুমে আসার আগে তুই ঘুমিয়ে পড়েছিস নাকি ঘুমানোর বাহানা করছিস আমার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য? আকাশের চিৎকার শুনে মেঘলা ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসে আর কাচুমাচু হয়ে বলতে থাকে তার শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগছে, তাই সে ঘুমিয়ে পড়েছিল। তখনই আকাশ আবারও চিৎকার দিয়ে বলতে থাকে, মেঘলা কি আজ বাড়িতে রাজ্যের কাজ করেছে নাকি, যার জন্য তার শরীর এতটাই ক্লান্ত হয়ে পড়েছে? সে তো নিজে এক গ্লাস পানি পর্যন্ত নিয়ে খায়নি, তাহলে তার শরীর এত ক্লান্ত হওয়ার কারণটা কি? তখনই মেঘলা বলতে থাকে গতকাল রাতের ঘটনা। আকাশ মেঘলার বলা কথাগুলো শুনেই একটা পৈশাচিক হাসি দিয়ে বলে, দেখ, ওইসব অজুহাতে গিয়ে কোনো লাভ হবে না। আমার যেটা পাওনা সেটা আমি আদায় করে নেবই, সেটা তোর ইচ্ছাতে হোক বা অনিচ্ছাতে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তুই আমার বিয়ে করা বউ, তোর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে নিজের অধিকার আদায় করে নেওয়ার, তাই তোর বাধা দেওয়া আমি কখনোই মানব না। এই বলে আকাশ রুমের দরজাটা লাগিয়ে মেঘলার দিকে এগিয়ে আসতে থাকে। তখনই মেঘলা কান্না করতে করতে আকুতির সুরে আকাশকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু কে শুনে কার কথা? আকাশ আবারও গতকালকে নেই মেঘলার উপর ঝাঁপিয়ে পড়ে। আকাশ মেঘলার সারা শরীরে তার ঠোঁট নয় দাঁতের স্পর্শ চালাতে থাকে, এই যেন সে কয়েক জন্মের শত্রুতার প্রতিশোধ নিচ্ছে। সে মেঘলার সারা শরীরে চুমু নয় কামড় দিতে থাকে। মেঘলা যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু আকাশ সেদিকে তাকানোর বিন্দুমাত্র প্রয়োজন মনে করছে না। সে হায়নার মতো করে মেঘলার সারা শরীর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই অত্যাচার। তারপর আকাশে নিজেই ক্লান্ত হয়ে মেঘলাকে ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু মেঘলা আর সারা রাত কোনোভাবেই ঘুমাতে পারল না। তার সারা শরীরে প্রচন্ড ব্যথা ছিল, তার চোখে ঘুম আসছিলই না, তাই সে সারাটা রাত বসে বসে কান্না করেই কাটিয়ে দিল। কিন্তু আকাশের সেদিকে কোনো খেয়াল নেই। সে নিজের মতো করে ঘুমিয়ে ঘুমিয়ে সারাটা রাত পার করে দিল। সকালবেলা যখন ফজরের আজান শুনে আকাশ ঘুম থেকে উঠল, তখনই দেখতে পেল মেঘলা তখন বসে বসে কান্না করছে। আকাশ সেটা বুঝতে পেরেও না বোঝার ভান করে মেঘলাকে বলতে লাগলো অজু করে এসে নামাজ পড়ার জন্য। এ বাড়িতে কেউ নামাজ ছাড়া থাকে না, সবাইকে নামাজ পড়তে হয়। মেঘলা তখন কোনো কথা না বলিয়ে আলমারি থেকে কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে গেল, কারণ এই মুহূর্তে আকাশের সঙ্গে তার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। যদিও এতদিন আকাশের প্রতি তার শুধু হিংসা ছিল, এখন সেটা ঘৃণায় পরিণত হয়েছে। আকাশকে সে নম্র ভদ্র আর একটা খুব ভালো ছেলে হিসেবে ভাবত, কিন্তু এই নম্র ভদ্র ছেলেটার পিছনে যে এরকম হিংস্র একটা জানোয়ার লুকিয়েছিল এটা সে বুঝতেই পারছিল না। ফ্রেশ হয়ে এসে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। এদিকে আকাশও ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নেয়, আর তারপরে আকাশ বলতে থাকে, এই চল, আমার পাড়ার একটা বুড়ো দাদিমা আছে, ও তোকে দেখতে চেয়েছে। মেঘলা তখন আর আকাশের সঙ্গে কোনো কথা বলল না, কারণ সে খুব ভালো করে জানে এখন আকাশের সঙ্গে কথা বলতে গেলে হিতে বিপরীত হতে পারে, তাই তার সঙ্গে কথা না বলে থাকাটাই ভালো। তাই সে কোনো কথা না বলেই চুপচাপ রেডি হয়ে আকাশের সঙ্গে বেরিয়ে পড়ল। আকাশ তাকে নিয়ে হাঁটতে হাঁটতে প্রায় 3 কিলোমিটার চলে এসেছে। এ থেকে মেঘলার পা যেন আর সামনের দিকে এগোতে চাইছে না, তাই মেঘলা আকাশকে বলতে থাকে আর কত দূর যেতে হবে। তখনই আকাশ ধমক দিয়ে বলতে থাকে, এত কথা বলছিস কেন? আমার সঙ্গে হেঁটে আসতে বলেছি, হেঁটে আয়। আকাশ প্লিজ, তুমি এবার এসব বন্ধ করো, আমি আর পারছি না, আমার পায়ে প্রচন্ড ব্যথা করছে। তুমি তো জানোই আমি গাড়ি চালাতে পারি না, তার উপর আবার এখানে অনেকটা পথ হেঁটে এসেছি, এখন আর পারছি না। দেখ, এত নাটক করিস না, নাটক ভালো লাগছে না, চুপচাপ আমার সঙ্গে আয় বলছি। এই বলে আকাশ আবারও হাঁটতে লাগলো। মেঘলাও বাধ্য হয়ে তার পিছন পিছন যেতে লাগলো, কারণ এছাড়া তার কোনো পথ খোলা নেই। আকাশ তাকে নিয়ে একটা নদীর পাড়ে এসে বসলো, তখন সূর্য উঠেছে। তখনই মেঘলা বলতে থাকে আকাশ না তাকে নিয়ে কারোর সঙ্গে দেখা করার জন্য এসেছে, তাহলে তাকে নিয়ে এখানে এসে কেন বসলো? তখনই আকাশ বলতে থাকে, আই এম সরি মেঘলা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আকাশের এরকম কথা শুনে মেঘলা যেন ধূপ করে আকাশ থেকে মাটিতে পড়ল। তার মনে হচ্ছে সে কানে কিছু একটা ভুল শুনেছে, তাই সে আকাশকে বলে, কি বললে তুমি? আমি বুঝতে পারিনি, আবার বললে ভালো হতো। আকাশ তখনই মেঘলার হাত দুটো ধরে বলতে থাকে মেঘলা যেন তাকে ক্ষমা করে দেয়। সে যা কিছু করেছে সবকিছুর জন্য সে ক্ষমা চাইছে। আকাশের এমন কর্মকাণ্ডে মেঘলা তো হতবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছে। মেঘলা আকাশকে বলতে থাকে, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তোমার সঙ্গে এগুলো আমি জেদের বসে করেছি, তবে বিশ্বাস করো তোমাকে বিয়েটা কিন্তু আমি ইচ্ছে করে করিনি। তোমার আব্বু চেয়েছিল বলেই তোমার সঙ্গে আমার বিয়েটা হয়েছে। আর তোমাকে আমি একটা কথা বলতে চাই, সেটা তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না। তারপর আকাশ বলতে শুরু করে অজয় নামের ছেলেটা শুধুমাত্র মেঘলাকে তার বাবার টাকা পয়সার জন্যই ভালোবেসে নাটক করেছে।
এতদিন আসলে অজয় নামের ছেলেটা একটা প্লেবয়। অজয় নামের ছেলেটা এরকম হাজারটা মেয়ের সঙ্গে রিলেশন করে, যার প্রমাণ আকাশের কাছে আছে। তাই আকাশ তার মোবাইলটা বের করে বেশ কয়েকটা ভিডিও ফুটেজ মেঘলাকে দেখালো। ভিডিও ফুটেজগুলো দেখার পর মেঘলার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাওয়ার মতো অবস্থা। যে মানুষটাকে মেঘলা এত বছর ধরে পাগলের মতো ভালোবেসে এসেছে, নিজের চাইতেও বেশি বিশ্বাস করে এসেছে, সেই মানুষটা কিনা এত বড় পথ, এগুলো মেঘলা আর নিতে পারছে না। একদম মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে আকাশ মেঘলাকে ধরে ফেললো আর বলতে লাগলো, দেখো, তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও, তোমাকে আমি জোর করে রাখবো না। তোমাকে জোর করে বেঁধে রাখার কোনো ইচ্ছাও আমার নেই। তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো। তুমি চাইলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। তবে অজয়ের হাত থেকে তোমাকে ফাঁসানোর জন্য আর তোমার বাবার কথা রাখার জন্য আমি তোমাকে বিয়েটা করেছি। মেঘলা তখন আর কোনো কথা বলে না, চুপচাপ বসে আছে আর কান্না করছে। সে যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে, তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। তখনই আকাশ আবারও মেঘলাকে বলতে থাকে, মেঘলা প্লিজ কিছু একটা বলো, তুমি এভাবে নীরব হয়ে থেকো না। হ্যাঁ, এটা সত্যি যে তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিন তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমার ভালোবাসাটা হয়তো একতরফাই রয়ে যেত যদি না তোমার বাবা নিজে থেকে তোমাকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলতেন। মেঘলা প্লিজ কিছু একটা বলো। এই বলে আকাশ মেঘলাকে তার হাত ধরে ধাক্কা দিতে থাকে কিছু বলার জন্য। বলতে বলে, কিন্তু মেঘলা শুধু কান্না করেই চলেছে, কোনো কথাই বলছে না। এভাবে প্রায় 20 মিনিট কেটে গেল। 20 মিনিট পর মেঘলা বলে, তোমাকে আমি কি বলবো, যেখানে আমার ভালোবাসার মানুষটাই আমাকে এভাবে ঠকানোর চেষ্টা করছিল, সেখানে তোমাকে বলার মতো কোনো ভাষাই আমার জানা নেই। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এই বলে মেঘলা সেখান থেকে উঠে দাঁড়ায় আর উঠন্ত সূর্যের দিকে তাকিয়ে বলতে থাকে, তোমাকে ছেড়ে যাওয়ার মতো দুঃসাহস আমার নেই। যদি তুমি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখতে পারো, সারা জীবন থেকে যাব। আকাশ তখন আর কোনো কথা না বলে চুপ করে উঠে দাঁড়িয়ে মেঘলাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর আলতো করে মেঘলার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলতে থাকে, তোমাকে ফিরিয়ে দেওয়ার মতো দুঃসাহস আমার নেই রমণী। যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই তো তোমায় ভালোবেসে ফেলেছি, তাই তো তোমার হাজারটা অন্যায় আবদার মেনে নিয়েছি। খুব ভালোবাসি তোমায়, সারা জীবন এভাবেই ভালোবেসে যেতে চাই। এই বলে সে মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরে। মেঘলাও তার বুকে মাথা রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। এভাবেই চলে যায় বেশ কিছু সময়। প্রায় সকাল 8টার কাছাকাছি বাজে। তখনই আকাশের আম্মু তাদের দুজনকে বাড়িতে না পেয়ে আকাশের নাম্বারে ফোন করে। আকাশ তখন তার আম্মুর ফোন রিসিভ করে তার আম্মুকে জানায় তারা দুজন একটু হাঁটতে বের হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। এই বলে ফোন কেটে দেয়। আর তারপরেই তারা দুজনে একটা রিক্সা নিয়ে বাড়িতে চলে আসে। সকালে নাস্তা শেষ হতে আকাশ তার আম্মুকে জানায় সে মেঘলাকে নিয়ে ঢাকায় ফিরে যাবে, তার অফিসে অনেক কাজ পড়ে আছে। তখন তার আম্মু বলে আর কিছুদিন মেঘলাকে নিয়ে গ্রামে থেকে যাওয়ার জন্য, কিন্তু আকাশ বলে তার বউটা এখানে ভালো নেই, তার বউটা যেখানে ভালো থাকবে সে তার বউটাকে নিয়ে সেখানেই থাকতে চায়। তখন তার আম্মু কোনো কথাই বলল না। ছেলের বউয়ের প্রতি ছেলের ভালোবাসা দেখে তিনি অনেকটাই বিমোহিত হলেন, কারণ মেঘলার কাছ থেকে তিনি যা কিছু শুনছিলেন আর নিজের চোখে যা কিছু দেখছিলেন সেটা এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে এটা তিনি কল্পনাও করতে পারেননি। তাই তিনি তাদেরকে আর কোনো বাধা দিলেন না। সেদিন বিকেলেই আকাশ মেঘলাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আর সকাল 6টার মধ্যেই তারা ঢাকায় এসে পৌঁছায়। বাড়ির গেটে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতেই মেঘলার আব্বু এসে দরজা খুলে দেয়। মেঘলা তার আব্বুকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আর তারপর সে তার আব্বুর কাছে তার করা ভুলটার জন্য অনেক করে ক্ষমা চাইতে থাকে। তখন তার আব্বু তাকে বলে সন্তানের হাজারটা ভুল বাবা মা ক্ষমা করে দেয়, তবে সন্তানকে ভুলের পথ থেকে সঠিক পথে নিয়ে আসাটা বাবা মায়ের কর্তব্য। এতে যদি সন্তান তার বাবা মাকে ভুল বোঝে তাতেও কোনো কিছু যায় আসে না। তারপর মেঘলার আব্বু তাদের দুজনকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। মেঘলা আকাশ দুজনেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে একটা লম্বা ঘুম দিল। সেই ঘুম থেকে উঠলো বিকেল 5টার দিকে। তখনই মেঘলার আব্বু মেঘলা আর আকাশ দুজনকে ড্রয়িং রুম থেকে ডেকে পাঠান। মেঘলা আকাশ দুজনেই ড্রয়িং রুমে যায়। তখনই মেঘলার আব্বু আকাশকে বলে, আকাশ, আমি চাইছি এবার আমার কাজকর্ম থেকে সম্পূর্ণ অব্যাহতি নিতে। কিন্তু স্যার, তাহলে অফিস দেখবে কে? তার মানে আমি তোমার শ্বশুর মশাই, হবু আব্বু বলো। ওকে আব্বু, তাহলে বলেন অফিস কে দেখবে? এই যে আমার একমাত্র ছেলে, যে আমাকে এইমাত্র আব্বু বলে ডাকলো। এই বলে তিনজন একসঙ্গে হেসে উঠল। আর তারপর থেকে মেঘলার আব্বু আর কখনোই অফিসে যেত না, সবকিছু আকাশ একা একাই সামলাতো। এদিকে দেখতে দেখতে মেঘলাও অনার্স কমপ্লিট করে ফেলে। তাই তো সেদিন বিকেল বেলা সবাই যখন ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল, তাই আকাশ বলতে থাকে এবার থেকে যেন মেঘলাও অফিসে জয়েন করে। আকাশ একা একা অফিস সামলাতে পারছে না, তার একটু কষ্ট হয়ে যাচ্ছে। মেঘলা যদি একটু অফিসে যায় আর আকাশকে একটু হলেও সহযোগিতা করে
তাহলে অফিস সামলানোটা আকাশের জন্য একটু সহজ হবে। আকাশের এই কথায় মেঘলার আব্বু সম্মতি জানালো। তাই মেঘলাও কিছুদিন পর থেকে অফিসে জয়েন করে আর দুজনে একসঙ্গে কাজ করতে থাকে। সেদিন দুপুরবেলা মেঘলা নিজের কাজ শেষ করে খাবার খাওয়ার জন্য আকাশের কেবিনে আসে। কেবিনের দরজা খুলেই মেঘলা দেখতে পায় অফিসের একজন মেয়ে এমপ্লয় একটা কাজে আকাশের কাছে এসেছে। সে কাজ করছে ভালো কথা, কিন্তু আকাশের এত কাছাকাছি দাঁড়িয়ে কেন? মেঘলা দরজা খুলে এটা দেখতে পেয়ে চিৎকার দিয়ে বলে ওঠে, কি হচ্ছে কি এসব এখানে? মেঘলার কথায় মেয়েটা চমকে ওঠে আর সরে দাঁড়ায়। তখনই আকাশ চোখ তুলে তাকিয়ে দেখে মেঘলা এখানে। তখনই সে মেঘলাকে বলে, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এভাবে হুট করে চিৎকার দিয়ে উঠলে কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তাই বুঝি এই মেয়েটা তোমার সঙ্গে এইভাবে ঘেঁষাঘেঁষি করছিল কেন? ও কি জানে না আমি তোমার বিয়ে করা বউ? আমি এই অফিসেই আছি। ও মাই ডিয়ার বউ, এভাবে রেগে যাওয়ার কি আছে? ওকে আমি একটা কাজ বুঝিয়ে দিয়েছিলাম। ও হয়তো এটা দেখতে দেখতে কাছাকাছি চলে এসেছিল, এর জন্য এইভাবে রিয়াক্ট করতে হয় নাকি? কথাটা শুনে এই মেঘলা কিছুটা রেগে গেল আর হুট করে কেবিন থেকে বের হয়ে চলে যেতে চাইলো। তখনই আকাশ পেছন থেকে মেঘলার হাতটা ধরে ফেলে আর একটা হ্যাচকা টানে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। এটা দেখে ওই মেয়ে এমপ্লয় আর এক মুহূর্ত দেরি না করে মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে চলে যায়। আকাশ মেঘলাকে নিজের কাছে নিয়ে এসে মেঘলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এটা দেখে মেঘলা নিজেকে কোনো রকমে আকাশের থেকে ছাড়িয়ে নেয় আর বলতে থাকে, এই কি করছো? তোমার কি একটু লজ্জা শরম নেই নাকি? লজ্জা শরম থাকবে না কেন? অবশ্যই আছে। আর আমি তো আমার বউকে আদর করছি, অন্য মেয়েকে জড়িয়ে ধরে তো আদর করছি না। হয়েছে, আর ফালতু কথা বলতে হবে না। পেটে ক্ষুধা লেগেছে, চলো খাবার খাবো। এই বলে মেঘলা তাদের দুজনের জন্য খাবার নেয়। আকাশ তখন মেঘলার হাত থেকে খাবারের প্লেট নিয়ে নিজে খাবার মেখে মেঘলাকে খাইয়ে দিতে থাকে আর নিজেও খেতে থাকে। তবেই চলতে থাকে তাদের চাকরিময় ব্যস্ত জীবন। দেখতে দেখতে তাদের বিয়ের প্রায় 3 বছর পেরিয়ে গেল। সেদিন অফিস শেষ করে বাসায় এসে মেঘলা নিজের হাতে বাসার সবার জন্য খাবার তৈরি করে। মেঘলা এখনো মোটামুটি রান্না করা শিখেছে, কারণ আকাশ মাঝে মাঝে মেঘলার হাতে তৈরি করা খাবার খেতে চায়। তাই বাধ্য হয়েই মেঘলাকে রান্না করা শিখতে হয়েছে। মেঘলার হাতের রান্না যেমনই হোক না কেন, আকাশ এটা চেটেপুটে তৃপ্তি সহকারে খায়। তার কাছে নিজের বই রান্নার কাছে পৃথিবীর যে কোনো রান্নাই হার মানে। এই বিষয়গুলো মেঘলাও খুব বেশি উপভোগ করে, তাই সে মাঝে মধ্যে আকাশের জন্য নিজের হাতে এটা ওটা রান্না করে। আজ মেঘলা নিজের হাতে আকাশের জন্য মোরগ পোলাও রান্না করেছিল। আকাশ এটা বেশ তৃপ্তি সহকারে খেয়েছে। খাওয়া দাওয়া শেষ হলে মেঘলা সবকিছু গুছিয়ে রেখে রুমে আসে। মেঘলা রুমে আসা মাত্রই আকাশ দরজাটা বন্ধ করে দেয়। এটা দেখে মেঘলা বলতে থাকে, কি হলো? রুমে আসতে দেরি হলো? দরজাটা বন্ধ করে দিতে দেরি হলো না কেন? কি করব, বউ ছাড়া থাকতে ভালো লাগে না। আবার বউকে জড়িয়ে ধরি, ওই মুহূর্তে যদি কেউ চলে আসে তখন তো আবার তুমি লজ্জা পাও। তো কি, যখন তখন যার ইচ্ছা তার সামনে আমাকে জড়িয়ে ধরতে হবে নাকি? এখন বলো, এত নাকামোর কারণটা কি? আকাশ তখন মেঘলাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে থাকে। মেঘলাকে ছাড়া এক মুহূর্তও থাকতে মন চায় না, সারাক্ষণ মন চায় বউকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই যখন সময় পায় তখনই বউকে একটু আদর ভালোবাসা দিতে ইচ্ছে করে। মেঘলা তখন আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আকাশের মুখোমুখি হয়ে তার কাঁধে হাত রেখে বলতে থাকে, এত হেয়ালি না করে মূল কথা যেটা সেটা বলার জন্য। তখনই আকাশ এক মুহূর্তও দেরি না করে মেঘলাকে পাজা করে তুলে নেয় আর আলতো করে তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তার গলার ভাঁজে মুখ লুকিয়ে বলতে থাকে, বউ, আমার না খুব আব্বু ডাক শুনতে ইচ্ছে করে। ওমা, তাই নাকি? তুমি তো নিজেই এখনো বাচ্চা রয়ে গেলে, এর মধ্যে যদি আবার আমাদের একটা বাচ্চা আসে তাহলে ওটা সামলাবে কে? ওসব কিছু আমি জানি না, আমি শুধু এটুকুই জানি যে আমার আব্বু ডাক শুনতে ইচ্ছে করে, আর আমার এই ইচ্ছেটা পূরণের জন্য তো আমার তোমার সাহায্য চাই। তুমি আমাকে সাহায্য করবে কিনা সেটাই বলো। তুমি আমার জীবনের একমাত্র পুরুষ যে কিনা আমাকে এইভাবে পরিবর্তন করে দিয়েছো, নিজের সমস্ত ভালোবাসা উজাড় করে আমায় পরিপূর্ণ করে দিয়েছো। তাহলে আমি তোমার এইটুকু আশা পূর্ণ করব না, এটা হতে পারে নাকি? একবার কথা শুনে আকাশ বুঝতে পারে না মা হতে রাজি আছে। তাই আকাশ আর এক মুহূর্ত দেরি না করে নিয়ে চলে গেল সুখের রাজ্যে রাজত্ব করতে। তার আব্বু ডাক্তার ঢাকার মানুষটাকে নিয়ে আসার মিশনে নেমে পড়ে। এরপর দেখতে দেখতেই প্রায় মাঝখানের সময় চলে গেল। আকাশ আর মেঘলা দুজনেই অফিসে কাজ করছিল। তখনই হঠাৎ করে মেঘলার শরীরটা খারাপ হয়ে গেল। মেঘলার মাথাটা কেমন যেন ঘুরতে লাগলো। অফিসের এই খবরটা আকাশকে দিল। আকাশ খবরটা পাওয়া মাত্রই আর এক মুহূর্ত দেরি না করে কেবিনে ছুটে গেল। আকাশ কেবিনে গিয়ে দেখতে পেল মেঘলা ক্লান্ত শরীর নিয়ে যেভাবে বসে আছে তার মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। তাই আকাশ আর এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার মেঘলাকে চেক আপ করেই বলল, কংগ্রেচুলেশন, মিষ্টি খাওয়ান, আপনার নতুন অতিথি আসতে চলেছে।
কথাটা শোনা মাত্রই আকাশ একটা চিৎকার দিয়ে উঠল, আর তখনই সে মেঘলাকে জড়িয়ে ধরে সমানে চুমু খেতে লাগলো আর বলতে লাগলো, মেঘলা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আমি তোমাকে বললাম আমি বাবা হতে চাই, আর তুমি সঙ্গে সঙ্গেই আমার ইচ্ছাটা পূরণ করার দায়িত্ব নিলে। সত্যি আমি ভুল মানুষকে ভালোবাসিনি, আমার ভালোবাসায় কোনো ভুল নেই। তুমি আমার জীবনের সঠিক মানুষ। আই লাভ ইউ মেঘলা। এই কথাগুলো বলতে বলতে আকাশ একদম কান্না করে দিচ্ছিল। তখনই মেঘলা আকাশের কপালে আলতো করে একটা ভালোবাসা পরশিকে দিয়ে বলে, লাভ ইউ টু জান। ভাগ্যবান তুমি নও, ভাগ্যবতী তো আমি। ভাগ্য করে তোমাকে পেয়েছি, তা না হলে তো প্রকৃত ভালোবাসা কি জিনিস সেটা আমি কোনোদিনও বুঝতেই পারতাম না। এইভাবে সারা জীবন তোমার ভালোবাসায় আমায় বেঁধে রেখো, তাহলে আমার আর কিছুই লাগবে না। এই বলে মেঘলা ও আকাশকে জড়িয়ে ধরে এবং তার দু ঠোঁটে গভীরভাবে চুমু খেতে লাগলো। এভাবেই শুরু হলো তাদের নতুন একটা জীবন। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভালোবাসা রোমান্টিক গল্প পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।